ডেলিগেটেড লেজিসলেশন কি? সহজ কথায় লেজিসলেচার যদি আইন প্রণয়ন করার ক্ষমতা অন্য কোনো অর্গানের উপরে অর্পণ করে তাহলে ওই অর্গান যে আইন তৈরি করে সেটাকে ডেলিগেটেড লেজিসলেশন বলে। জাস্টিস মুখার্জির একটা সংজ্ঞা আছে, ডেলিগেটেড লেজিসলেশন ইজ অ্যান এক্সপ্রেশন হুইচ কভার্স এ মাল্টিটিউড অফ কনফিউশন। It is an excuse for legislature, a shield for the administration, and a provocation for the constitutional jurist. Halsbury's Laws of England বলা আছে, when an instrumental of a legalistic nature is made by an authority in exercise of power delegated or conferred by the legislature, it is called subordinate legislation. এবং এখানে ডিফারেন্ট নেম অফ ডেলিগেটেড লেজিসলেশন, আরও যেসব নামে আমরা চিনি ডেলিগেটেড লেজিসলেশনকে, সেটা হচ্ছে অর্ডিন্যান্স, সাবঅর্ডিনেট, নোটিফিকেশন, প্রজ্ঞাপন, রুল, রেগুলেশন, অর্ডার, সেকেন্ডারি, বাইলস, ডিরেকশনস, স্কিম, সার্কুলার, ইনস্ট্রাকশন, বিধিমালা, প্রশাসন। রিজনস ফর গ্রোথ অফ ডেলিগেটেড লেজিসলেশন। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ডেলিগেটেড লেজিসলেশনের র্যাপিড গ্রোথের জন্য নানাবিধ কারণ আছে। সিরিয়ায় তো সেই লেইজেস ফেয়ারের কনসেপ্ট রাষ্ট্র পরিচালনায় আর দেখা যায় না। এখন রাষ্ট্রগুলো পুলিশি রাষ্ট্র থেকে ওয়েলফেয়ার স্টেটে পরিণত হয়েছে, যার ফলে তাদের কাজের পরিমাণ বাড়ছে। ফলশ্রুতিতে ডেলিগেটেড লেজিসলেশন অপরিহার্য হয়ে পড়েছে। রুট বলেছেন, দ্য ওল্ড ডক্ট্রিন অফ প্রোহিবিটিং দ্য ডেলিগেশন অফ লেজিসলেটিভ পাওয়ার has virtually retired from the field and given up the fight. বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 65 বলা আছে, দেয়ার শ্যাল বি পার্লামেন্ট ফর বাংলাদেশ টু বি নোন অ্যাজ দ্য হাউস অফ নেশন ইন হুইচ সাবজেক্ট টু দ্য প্রভিশনস অফ দিস কনস্টিটিউশন শ্যাল বি ভেস্টেড দ্য লেজিসলেটিভ পাওয়ার অফ দ্য রিপাবলিক। বাংলাদেশের সব ধরনের লেজিসলেটিভ পাওয়ার বাংলাদেশের যে হাউস অফ নেশন বা পার্লামেন্টের উপর ন্যস্ত থাকবে। Provided that nothing in this clause shall prevent Parliament from delegating to any person or authority by Act of Parliament power to make orders, rules, regulations, bylaws or other instruments having legislative effect. মানে পার্লামেন্ট চাইলে কোনো একটা অথরিটির উপর আইন তৈরি করার ক্ষমতা ন্যস্ত করতে পারে। এইটাই ডেলিগেটেড লেজিসলেশনের মূল ভিত্তি। কমিটি অন মিনিস্টার্স পাওয়ারের মতে ডেলিগেটেড লেজিসলেশনের র্যাপিড গ্রোথের জন্য যেসব কারণ আছে সেগুলো হলো প্রেশার আপন পার্লামেন্টারি টাইম, টেকনিক্যালিটি, ফ্লেক্সিবিলিটি, এক্সপেরিমেন্ট, এমার্জেন্সি এবং কমপ্লেক্সিটি অফ মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন। প্রথমে আসি প্রেশার আপন পার্লামেন্টারি টাইম। স্টেটের কাজের দিগন্ত বিস্তৃত হয়েছে, তার সাথে পাল্লা দিয়ে গণ্ডায় গণ্ডায় নতুন আইনও তৈরি হয়েছে। এখন লেজিসলেচারের তো এত সময় নাই যে এই সব ম্যাটার ডিটেলসে আলোচনা করবে, তো কি করে লেজিসলেচার আইনের একটা খসড়া বা কঙ্কাল বানায় আর এক্সিকিউটিভের দায়িত্ব দেয় এই কঙ্কালের উপরে মাংস চামড়া বসায় বাঁচার ব্যবস্থা করা, মানে দরকারি ডিটেলস রুল সেট করে দেওয়া আর কি। স্যার সেসিল কার বলছেন যে ডেলিগেটেড লেজিসলেশন হলো উঠতি বয়সী বাচ্চাদের মতো, যারা বাপ মায়ের ওয়ার্কলোড কমানোর জন্য হালকা পাতলা কাজগুলো করে থাকে আর বাপ মা অতি গুরুত্বপূর্ণ কাজগুলো করে। কমিটি অন মিনিস্টার্স পাওয়ার থেকেই বলছে যে এটা সত্যি যে লেজিসলেচার বা আমাদের পার্লামেন্ট যদি অন্য কোনো অথরিটির কাছে আইন প্রণয়ন করার ক্ষমতা ন্যস্ত না করতো বা না করতে চাইতো, তাইলে বর্তমানে আমরা যে সুন্দর, প্রিসাইজ এবং কোয়ালিটিফুল আইনগুলো দেখি তা পাস করা পার্লামেন্টের পক্ষে সম্ভব ছিল না। টেকনিক্যালিটি, অনেক সময় দেখা যায় যে আইন তৈরি করা হবে তার সাবজেক্ট ম্যাটার টেকনিক্যাল ঘরানার। এই ক্ষেত্রে এই বিষয়ে এক্সপার্টদের দরকার। এমপিরা হয়তো সেরা রাজনীতিবিদ হইতে পারে, কিন্তু তারা এইসব হাই টেকনিক্যাল ম্যাটার ডিল করতে এক্সপার্ট না। এক্ষেত্রে লেজিসলেটিভ পাওয়ার এক্সপার্টদের উপরেই দিতে পারে, যারা এসব স্পেশাল সেক্টরের প্রবলেমগুলো ডিল করবে, যেমন গ্যাস, অ্যাটমিক এনার্জি, ড্রাগস, ইলেকট্রিসিটি সম্পর্কিত আইন। ফ্লেক্সিবিলিটি, পার্লামেন্ট তো আর ভবিষ্যতের সব সম্ভাব্য ঘটনা দেখতে পায় না, তো অদেখায় এইসব ভবিতব্য ঘটনা বা পরিবর্তিত পরিস্থিতি মোকাবেলা করার জন্য নতুন কিছু আইন বানানো লাগে। তখন একটা লেজিসলেটিভ অ্যামেন্ডমেন্ট তো অনেক স্লো প্রসেস, কিন্তু ডেলিগেটেড লেজিসলেশন ডিভাইসের মাধ্যমে নতুন সিচুয়েশন
অনেক দ্রুততার সাথে মোকাবেলা করা সম্ভব হচ্ছে, যেমন ব্যাংক রেট, পুলিশ রেগুলেশন, এক্সপোর্ট ইম্পোর্ট, ফরেন রেগুলেশন ইত্যাদি। এই জন্য অনেক স্টেট রিমুভাল অফ ডিফিকাল্টি ক্লোজ অ্যাড করার মাধ্যমে এই ডেলিগেটেড পাওয়ার এক্সারসাইজ করে অ্যাডমিনিস্ট্রেটিভকে এসব ডিফিকাল্টি ওভারকাম করার জন্য এম্পাওয়ার করছে। এটাই মূলত হেনরি 8 ক্লোজ হিসেবে পরিচিত। এক্সপেরিমেন্ট ডেলিগেটেড লেজিসলেশনের প্র্যাকটিস এক্সিকিউটিভকে এক্সপেরিমেন্ট করার একটা স্কোপ দেয়। এই মেথডটা এক্সপেরিয়েন্স গ্যাদার করে তার উপর ভিত্তি করে আইনে কোনো চেঞ্জ আনাকে পারমিট করে। যেমন রোড ট্রাফিক ম্যাটারে কোনো একটা এক্সপেরিমেন্ট করলো, এই এক্সপেরিমেন্টের উপর ভিত্তি করে আইনগত চেঞ্জ করার সুযোগ করে দিচ্ছে। যদি এক্সপেরিমেন্ট ভালো হয়, ভালো রেজাল্ট দেয়, তাইলে ওই আইনটা পাস করা যেতে পারে। আর যদি ডিফেক্ট ধরা পড়ে তাহলেও দ্রুততার সাথে ঠিক করে নেওয়া যেতে পারে। এরপর এমার্জেন্সি পিরিয়ডে কুইক অ্যাকশন নেওয়ার দরকার পড়ে। লেজিসলেটিভ প্রসেস এমনি তড়িৎকর্ম না যে ইমিডিয়েটলি ওই ইমার্জেন্সি সিচুয়েশনে সলিউশন দিবে। ডেলিগেটেড লেজিসলেশন এখানে একমাত্র সমাধান। যুদ্ধ বা ন্যাশনাল এমার্জেন্সির সময় এক্সিকিউটিভকে দাঁড় ক্ষমতা দেওয়া হয় সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য। দুইটা বিশ্বযুদ্ধের সময় ডেলিগেটেড লেজিসলেশন ব্যাপকভাবে বিকশিত হয়েছে। সিমিলারলি বন্যা, মুদ্রাস্ফীতি বা ইকোনমিক ডিপ্রেশনের সময় যখন লেজিসলেটিভ প্রসেসের দীর্ঘসূত্রিতা নেওয়া যায় না, তখন ডেলিগেটেড লেজিসলেশনই একমাত্র উত্তরণের পথ। তারপরে আসে কমপ্লেক্সিটি অফ মডার্ন অ্যাডমিনিস্ট্রেশন। আধুনিক প্রশাসন কাঠামোর জটিলতা আর স্টেটের অর্থনৈতিক সামাজিক সেগমেন্টে কাজের পরিমাণ ক্রমবর্ধমান হবার কারণে কিছু অথরিটিরে তার পাওয়ার দেওয়া লাগে নতুন সব আইন তৈরি করার জন্য। যখন প্রাইভেট ট্রেড অথবা বিজনেস বা প্রপার্টির উপর কন্ট্রোল রাখার দরকার পড়ে, তখন এই অ্যাডমিনিস্ট্রেটিভে বিস্তর পাওয়ার দেওয়ার দরকার পড়ে পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য, ইমিডিয়েট অ্যাকশন নিতে পারে যাতে। ডেভেলপমেন্ট অফ ডেলিগেটেড লেজিসলেশন ইন ইউকেতে ডেলিগেটেড লেজিসলেশনের ক্ষেত্রে সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন ওঠার সুযোগ নেই, কারণ ওদেশে পার্লামেন্টই সুপ্রিম। পার্লামেন্ট যাকে যোগ্য মনে করবে তার কাছে লেজিসলেটিভ পাওয়ার কনফার করতে পারবে। কিন্তু পার্লামেন্টের সুপ্রিমেসির মানে এই না যে ডেলিগেশনের ক্ষেত্রে কোনো নিয়মই মানবে না বা মানা লাগে না। কমিটি অন মিনিস্টার্স ওদের 3rd রিকমেন্ডেশনে পার্লামেন্টকে একটা প্রিসাইজ লিমিট সেট করে দিতে সাজেস্ট করছে, যে পার্লামেন্ট কোনো অথরিটিকে আইন তৈরি করতে দিলে প্রিসাইসলি স্পষ্ট ভাষায় তার লিমিট ডিফাইন করে দেবে। আর এই লিমিট সেট করে দেওয়াটা ইংল্যান্ডের জন্য বেশি জরুরি, কেননা ওদের লিখিত কোনো কনস্টিটিউশন নাই বলে জুডিশিয়াল রিভিউ কেবল এই প্রিসাইজ লিমিটেশনের উপর নির্ভর করেই এটা এন্টারটেন করা যেতে পারে। ডেলিগেটেড লেজিসলেশন ইন ইউএসএতে লেজিসলেটিভ পাওয়ারের ডেলিগেশনের এগেনস্টে সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন মূল ভূমিকা পালন করছে। সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন ইউএসএ সংবিধানে স্বীকৃতি দেওয়া হয়েছে। আর্টিকেল 1-এ লেজিসলেটিভ পাওয়ার কংগ্রেসকে দেওয়া হয়েছে এবং জুডিশিয়ারিকে ল ইন্টারপ্রেট করার পাওয়ার দেওয়া হয়েছে, এবং সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ কোনো আইনকে ভয়েড ঘোষণা করার পাওয়ার ওদের আছে। ফিল্ড ভার্সেস ক্লার্ক কেসে আমেরিকান সুপ্রিম কোর্ট অবজার্ভ করছে যে কংগ্রেস যে লেজিসলেটিভ পাওয়ার প্রেসিডেন্টের কাছে অর্পণ করতে পারবে না, এটা একটা বিশ্বব্যাপী স্বীকৃত প্রিন্সিপাল যা সংবিধান দ্বারা পরিচালিত একটা সিস্টেমের মেনটেন্যান্সের জন্য দরকারি। প্রফেসর চেস্টার এখানে 2টা পয়েন্ট বলছেন। একটা হচ্ছে গিয়া মেজর প্রিমাইস, সেটা সাংবিধানিকভাবে কংগ্রেস লেজিসলেটিভ পাওয়ার কাউকে ডেলিগেট করতে পারবে না। আর একটা হচ্ছে মাইনর প্রিমাইস, এটা হচ্ছে কিছু কিছু ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসারদের উপরে ন্যস্ত করতে পারে। কনক্লুশন হিসেবে বলা যায় যে পাওয়ার ডেলিগেট করা গেলেও তা লেজিসলেটিভ পাওয়ার না, মানে লেজিসলেটিভ পাওয়ার ছাড়া অন্য যে কোনো পাওয়ার ডেলিগেট করা যাইতে পারে। কিন্তু নতুন বাস্তবতা হলো যে সেপারেশন অফ পাওয়ার ডক্ট্রিন পুরোপুরিভাবে বাস্তবায়ন করা সম্ভব না। কোর্ট থেকে বলছে যে ইম্পর্টেন্ট সাবজেক্ট ম্যাটার পুরোপুরিভাবে কংগ্রেস ডিল করবে, আর অগুরুত্বপূর্ণ যে ম্যাটারগুলো আছে এইগুলো ডেলিগেট করা যাইতে পারে। পলিসি স্ট্যান্ডার্ড কংগ্রেস সুস্পষ্টভাবে নির্ধারণ করতে পারে, এবং বাকি যে ডিটেলস এগুলো এক্সিকিউটিভ ফিল আপ করে দিতে পারে। হটওয়েল কেসে প্রেসিডেন্টের বানানো আইন কংগ্রেসের মাধ্যমে অথরাইজ করা হয়েছিল, যেখানে ফিক্স করা কোটার বেশি তেল ট্রান্সফার নিষিদ্ধ করা হয় ফেয়ার কম্পিটিশন ফস্টার করার জন্য।
সুপ্রিম কোর্ট থেকে সিদ্ধান্ত আসছে যে এখানে কংগ্রেস কোনো পলিসি ডিক্লেয়ার করে নাই, কোনো স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করে নাই এবং কোনো রুল সেট করে নাই। সো ডেলিগেটেড লেজিসলেশন অসাংবিধানিক একটা অ্যাক্ট এবং এটা অবৈধ। যদিও পরে এসে সুপ্রিম কোর্ট একটা লিবারেল ভিউ দিছে এবং অনেকগুলো কেস ডেলিগেটেড লেজিসলেশন আপহেল্ড করছে। ইন্ডিয়ান পার্সপেক্টিভে ডেলিগেটেড লেজিসলেশন একটা কেস আছে আর ভার্সেস ব্যুরো নামের। তো কেসের ফ্যাক্ট হচ্ছে ভারতের লোকসভায় 1869 সালে একটা অ্যাক্ট পাস করা হয় যার মাধ্যমে গারো পাহাড়কে বেঙ্গলের সিভিল অ্যান্ড ক্রিমিনাল জুরিসডিকশন থেকে রিমুভ করা হয় এবং গভর্নর অফ বেঙ্গলের মাধ্যমে অ্যাপয়েন্টেড একজন অফিসারের কাছে এই সংক্রান্ত ব্যাপার মীমাংসা করার পাওয়ার দেওয়া হয়। ওই অ্যাক্টের সেকশন 9-এর মাধ্যমে ফার্স্ট গভর্নরকে খাসি এবং জৈন্তিয়া পাহাড়ের ক্ষেত্রেও কোনো একটা ল অ্যাপ্লাই করার পাওয়ার দেওয়া হয়। একটা প্রজ্ঞাপন জারির মাধ্যমে গভর্নর ওই দুই জায়গাতেও ওই অ্যাক্টের সব আইন প্রযোজ্য হবে বলে বা বলবৎ হবে বলে ঘোষণা দেন। তো এক লোক মার্ডার কেসের জন্য খাসি এবং জয়ন্তিয়া পাহাড়ের যে কমিশনার ছিলেন তার কাছ থেকে মৃত্যুদণ্ড পান। কলকাতা হাইকোর্ট সেকশন 9-কে আনকনস্টিটিউশনাল ঘোষণা করে। যুক্তি হিসেবে ওরা বলে যে ভারতীয় লোকসভা ব্রিটিশ পার্লামেন্টের ডেলিগেট, সো এটা আবার অন্য কোনো অথরিটির উপরে বা অন্য কারোর উপরে কিছু ডেলিগেট করতে পারে না। পরে এইটা প্রিভি কাউন্সিলের কাছে আপিল করা হয় এবং প্রিভি কাউন্সিল বলে যে সেকশন 9 বৈধ। এই জন্য বৈধ যে কেবলমাত্র এটা একটা কন্ডিশনাল লেজিসলেশন। আর প্রিভি কাউন্সিল এই যে সিদ্ধান্তটা দেয় এটা যদি আমি পয়েন্ট করি তাহলে দুইটা পয়েন্টে বলা যায়। ওরা সিদ্ধান্তটা বলছে এইভাবে যে ইন্ডিয়ান পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্টের ডেলিগেট না, আর এখানে কোনো লিমিটও নাই লেজিসলেটিভ ফাংশন ডেলিগেট করার ক্ষেত্রে। ইন্ডিয়ান ফেডারেল কোর্ট লেজিসলেটিভ পাওয়ারের ডেলিগেশন এর সাংবিধানিকতার প্রশ্ন ফেডারেল কোর্টে আসে যতীন্দ্রগুপ্ত ভার্সেস প্রভিন্স অফ বিহার কেসের মাধ্যমে। এই কেসে বিহার মেনটেন্যান্স অফ পাবলিক অর্ডার অ্যাক্ট 1948-এর সেকশন 3 চ্যালেঞ্জ করা হয়েছিল এই গ্রাউন্ডে যে এটা প্রভিন্সিয়াল গভর্নমেন্টকে একটা লাইফ 1 বছর এক্সটেন্ড করার অনুমতি দিছে এবং চেঞ্জ করার দরকার পড়লে কিছু চেঞ্জও আনতে পারবে, এটা বলা হয়েছে। তো ফেডারেল কোর্ট বলছে যে এটা অসাংবিধানিক, যে মডিফিকেশনের পাওয়ার অন্য কোনো অথরিটির উপরে ন্যস্ত করা উচিত না এবং লেজিসলেটিভ পাওয়ার কোনো সময় ডেলিগেটেড হইতে পারে না। এই কেসের একজন মাত্র জাজ রায় দিছিল যে এটা সাংবিধানিক। পরে দেখা গেছে যে ওই যে মাইনর জাজের যে ভিউ ওইটাই সুপ্রিম কোর্টে বেশ কিছু কেসে এন্টারটেন করা হয়েছে এবং ওইটারই প্রেসিডেন্ট হিসেবে ধরা হয়েছে। ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট যতীন্দ্রনাথ কেসটা লেজিসলেটিভ পাওয়ার ডেলিগেশনের লিমিট নিয়ে ডাউট ক্রিয়েট করছে। তো এই ব্যাপারে ভবিষ্যৎ গাইডেন্সের জন্য প্রেসিডেন্ট 3টে অ্যাক্টের ব্যাপারে আর্টিকেল 143-এর আন্ডারে কোর্টের কাছে আইনের অবস্থাটা জানতে চাইছিল। তো দিল্লি ল অ্যাক্ট কেস তাদের মধ্যে অন্যতম একটা কেস, যেটাকে ডেলিগেটেড লেজিসলেশনের বাইবেল বলা হয়। 7 জন জাজ 7টা আলাদা আলাদা জাজমেন্ট দিচ্ছিল ওই কেসে। 2টা এক্সট্রিম পয়েন্টে কেসটা আর্গু করা হয়েছিল। প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ার অফ লেজিসলেশন অবশ্যই ডেলিগেট করার ক্ষমতা ক্যারি করে যদি না লেজিসলেচার নিজেই অস্বীকার করে, এবং লেজিসলেটিভ পাওয়ারের ডেলিগেশনের কোনো লিমিটেশন নাই। আর দ্বিতীয় যে পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু সংবিধানে সেপারেশন অফ পাওয়ারের কথা বলা আছে সেহেতু এটা ইমপ্লাইড যে লেজিসলেটিভ পাওয়ার ডেলিগেশন নিষেধ করা হয়েছে। সুপ্রিম কোর্ট মডারেট ভিউ দিছে এবং বলছে যে ডক্ট্রিন অফ সেপারেশন অফ পাওয়ার এটা সংবিধানের অংশ না। দ্বিতীয়ত পার্লামেন্ট কখনো নিজেরে নিষিদ্ধ করতে পারে না বা নিশ্চিহ্ন করতে পারে না। লিমিটেশন বলতে যেসব ল বা নীতিমালা লেজিসলেচারের উপরে স্পষ্ট করে করতে বলে দেওয়া আছে সেগুলো ওরা ডেলিগেট করতে পারবে না। তো ডেলিগেশন ভ্যালিড হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে যদি না এই লেজিসলেটিভ পাওয়ার বাতিল বা মডিফাই করা সংক্রান্ত হয়। এখানে ইম্পর্টেন্স হিসেবে যেটা বলা আছে যে ডেলিগেশন আসলে দরকারি, এবং দ্বিতীয়ত রিটেন কনস্টিটিউশনে ডেলিগেশন পাওয়ার আনলিমিটেড না। তৃতীয়ত কোনো আইন বাতিল বা পরিমার্জন করার ক্ষমতা ডেলিগেটেড হইতে পারে না, কারণ এগুলো ইসেনশিয়াল লেজিসলেটিভ পাওয়ার বা ফাংশন। গ্রাউন্ডস অর এরিয়াস অফ ডেলিগেটেড লেজিসলেশন, এখানে কয়েকটা গ্রাউন্ডের কথা বলা আছে, যেমন রেট্রোস্পেক্টিভ অপারেশন, এক্সক্লুশন অফ জুডিশিয়াল রিভিউ, রিপিল অফ ল,
রিমুভাল অফ ডিফিকাল্টিস, পেনাল লস, ট্যাক্সেশন, প্রপার্টি অ্যাকুইজিশন, ডিটারমিনেশন অফ কম্পেনসেশন এবং ফিনান্সিয়াল অর মনিটারি ম্যাটার। রেট্রোস্পেক্টিভ অপারেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি যদি দরকার মনে করে তাইলে রেট্রোস্পেক্টিভ ইফেক্টে রুলস রেগুলেশন বানাইতে পারে। এখন স্ট্যাটুট বা পার্লামেন্টের মাধ্যমে বানানো আইন যে ডেলিগেটেড লেজিসলেশন রেট্রোস্পেক্টিভ অপারেশন অথরাইজ করবে, শুধুমাত্র এইটাই যথেষ্ট না, বরং ওই অথরিটিকে রেট্রোস্পেক্টিভলি রুলস রেগুলেশন অ্যাপ্লাই করার পিছনে যথেষ্ট রিজনেবল বা যৌক্তিক কোনো কারণ দেখানো লাগবে। রিমুভাল অফ ডিফিকাল্টিস, অনেক সময় জটিলতা নিরসনের জন্য এক্সিস্টিং লয়ের প্রভিশন মডিফাই করার জন্য সরকারের পাওয়ার দেওয়া হয়ে থাকে। যখন পার্লামেন্ট একটা আইন পাস করে তখন ওই আইন ইমপ্লিমেন্ট করতে গেলে যেসব জটিলতা সৃষ্টি হইতে পারে তা সব পার্লামেন্টের পক্ষে দেখা সম্ভব হয় না। এক্ষেত্রে এক্সিকিউটিভকে কিছু পাওয়ার দেওয়া হয় যে এক্সিকিউটিভ প্রয়োজন মোতাবেক এই আইন পরিবর্তন ও পরিবর্ধন করে নিতে পারে। যখন লেজিসলেচার একটা আইনকে নতুন এরিয়া বা ডিফারেন্ট আর্থসামাজিক অবস্থার নতুন এরিয়াতে এক্সটেন্ড করে বা বলবৎ করে তখন এই ধরনের প্রভিশন দরকার হয়ে পড়ে। এখন প্রশ্ন হলো কতখানি পাওয়ার ডেলিগেট করা যাবে। এক্ষেত্রে দুইটা ভিউ আছে। প্রথম হচ্ছে ন্যারোয়ার ভিউ। ন্যারোয়ার ভিউতে যা বলে তা হলো যে এক্সিকিউটিভ প্যারেন্ট অ্যাক্টের সাথে সামঞ্জস্য রেখেই জটিলতা নিরসনের জন্য আইনের পরিমার্জনা করতে পারে। এখানে জালান ট্রেডিং কোম্পানি ভার্সেস মিল মাজাদার সাভা এই কেসে বলা হয়েছে যে এই পাওয়ার এক্সারসাইজ করার মাধ্যমে সরকার এমন করে আইনটাকে চেঞ্জ করতে পারবে না যেটা তার প্যারেন্ট অ্যাক্টের সাথে সামঞ্জস্যপূর্ণ না। আর ওয়াইড ভিউতে বলে যে জটিলতা নিরসনে অথরিটি এমনকি প্যারেন্ট অ্যাক্টকেও মডিফাই করতে পারে। হেনরি আট ক্লোজ নামে একটা ব্যাপার আছে যেটা এক্সিকিউটিভের স্বৈরতন্ত্র নামে পরিচিত। হেনরি আট ছিলেন 1600 শতাব্দীতে ইংল্যান্ডের একজন রাজা। সে তার নিজের স্বৈরতান্ত্রিক ইচ্ছেগুলো পার্লামেন্টের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এটাকে বলে আইনের ছায়াতলে স্বৈরতন্ত্র। এই ক্লোজের আন্ডারে অ্যাডমিনিস্ট্রেটিভ এজেন্সিকে ইচ্ছেমতো আইন পরিবর্তন বা বাতিল করার পাওয়ার দিয়েছিল উনি। যাই হোক, এক্সেপশনাল ডেলিগেশন সবসময় কনস্টিটিউশনের সাথে আল্ট্রাভাইরাস হিসেবে বিবেচিত হয়ে আসছে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড ভার্সেস দেশবন্ধু ঘোষ কেসে কোর্ট বলছে যে কোনো পার্মানেন্ট এমপ্লয়িকে 3 মাসের নোটিশ দিয়ে বা তার বদলে 3 মাসের টাকা দিয়ে চাকরি থেকে বাদ দিয়ে দেওয়ার যে প্র্যাকটিস বা প্রভিশন, এটা হেনরি আট ক্লোজের সাথে সাদৃশ্যপূর্ণ একটা ব্যাপার। এক্সেপশনাল ডেলিগেশন হেনরি আট ক্লোজ নামে পরিচিত, যার মধ্যে ম্যাটার অফ প্রিন্সিপালের উপরে আইন বানানোর ক্ষমতা, অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যামেন্ড করার পাওয়ার, এমন ওয়াইড ডিসক্রিশনারি পাওয়ার দেওয়া যাতে এর লিমিট জানা প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, কোর্টে চ্যালেঞ্জড হওয়া থেকে ইন্ডেমনিটি দিয়ে কোনো আইন তৈরি করার ক্ষমতা দেওয়া ইত্যাদি ইত্যাদি অন্তর্ভুক্ত। কমিটি অফ মিনিস্টার্স পাওয়ার বলছে যে এটা একটা ভয়ঙ্কর প্র্যাকটিস হয়ে দাঁড়াবে যদি এক্সিকিউটিভকে অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যামেন্ড করার পাওয়ার দেওয়া হয়। আর বলছে যে সো কল্ড হেনরি আট ক্লোজের মাধ্যমে একজন মিনিস্টারকে অ্যাক্ট অফ পার্লামেন্ট অ্যামেন্ড করার পাওয়ার দেয়া এটা সম্পূর্ণরূপে বাদ দেওয়া উচিত, মোস্ট এক্সেপশনাল কেস বাদে, এবং মিনিস্ট্রিয়াল মেমোরেন্ডামে স্পেশাল গ্রাউন্ড উল্লেখ করা ছাড়া পার্লামেন্টের এটা পারমিট করা উচিত না। আর কখনোই এটা 1 বছরের বেশি সময়ের জন্য হওয়া উচিত না। ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 37-এ প্রেসিডেন্টকে অর্ডারের মাধ্যমে কোনো ল রিপিল করা বা পরিবর্ধন করার একটা পাওয়ার দিছে। আর আমাদের সংবিধানের আর্টিকেল 93-তে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, আর 143-এ এমার্জেন্সি ডিক্লেয়ার করার পাওয়ার দেওয়া হয়েছে প্রেসিডেন্টকে। মেকিং পেনাল লস, প্রিসক্রাইবিং পানিশমেন্ট, কোনো একটা অফেন্সের জন্য পানিশমেন্ট প্রিসক্রাইব করে যে আইন তৈরি করা হয় তা টোটালি লেজিসলেটিভ ফাংশন এবং এটা কোনোভাবেই এক্সিকিউটিভের কাছে ডেলিগেট করা যাবে না। দ্বারকাপ্রসাদ ভার্সেস স্টেট অফ সিআইপি কেসে বলা হয়েছিল যে যদি লেজিসলেচার একটা স্ট্যান্ডার্ড সেট করে দেয় বা একটা প্রিন্সিপাল ঠিক করে দেয় যেইটা শাস্তি নির্ধারণের ক্ষেত্রে এক্সিকিউটিভ ফলো করবে, তাইলে এই ধরনের ডেলিগেশন পারমিসিবল। আর ইয়েতনা প্রপার্টি ভার্সেস টিআর ভানান কেসে বলা হয়েছে যে এক্সিকিউটিভ অথরিটি 2 বছর পর্যন্ত
ইমপ্রিজনমেন্ট দিতে পারবে এবং 10,000 টাকা পর্যন্ত জরিমানা নিতে পারবে। এটা আল্ট্রা ভাইরাস না। তারপর ট্যাক্সেশন, ট্যাক্স আরোপ করার ক্ষমতা, এটা স্টেটের একটা ইনহেরেন্ট পাওয়ার। এইটাকেও একটা অত্যাবশ্যকীয় লেজিসলেটিভ ফাংশন হিসেবে দেখা হয়। ট্যাক্সেশন যে শুধুমাত্র রেভিনিউ কালেক্ট করার মাধ্যম এমন না, বরং একটা দেশের সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক স্ট্রাকচার রেগুলেট করারও একটা মাধ্যম এই ট্যাক্সেশন। তাই ট্যাক্সিং পাওয়ার ডেলিগেশন খুবই স্পেশাল একটা কেস। এই রিগার্ডে যেসব প্রিন্সিপাল থাকতে পারে বা ব্যাপার আসতে পারে, সেটা হচ্ছে ট্যাক্সিং পাওয়ার একটা স্পেশাল লেজিসলেটিভ পাওয়ার এবং এটা ডেলিগেট করা যাবে না। দ্বিতীয়ত, ট্যাক্স আরোপ করার ক্ষমতা শুধুমাত্র তখনই ডেলিগেট করা যাবে যখন পার্লামেন্ট কিছু দিক নির্দেশনামূলক নীতিমালা সেট করে দিবে, যার উপর ভিত্তি করে ডেলিগেটেড অথরিটি ট্যাক্স আরোপ করবে। তৃতীয়ত, যখন ওই পাওয়ারটা রেসপন্সিভ এবং রিপ্রেজেন্টেটিভ অথরিটির কাছে ডেলিগেট করা হয়, তখন গাইডেন্স সাফিসিয়েন্ট বলে ধরে নেওয়া হবে। চতুর্থত, লিমিটেশনস বজায় রেখে যেসব ট্যাক্সেশন পাওয়ার ডেলিগেট করা যেতে পারে, সেগুলো হলো যে কোনো একটা আইটেম ট্যাক্স থেকে বাদ দেওয়া বা কোনো একটা আইটেম নতুন করে ট্যাক্সের মধ্যে ইনক্লুড করা। দ্বিতীয়ত, মিনিমাম এবং ম্যাক্সিমাম ট্যাক্স রেট ডিটারমাইন করা। তৃতীয়ত, ডিফারেন্ট কমোডিটিসের জন্য ডিফারেন্ট ট্যাক্স রেট সিলেক্ট করা। বাংলাদেশ সংবিধানের আর্টিকেল 83 আর ইন্ডিয়ান সংবিধানের আর্টিকেল 265 হলো এই রিলেটেড আর্টিকেল। মাদার ব্যাবল ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেসে বলছে যে সেম ক্যাটাগরির পণ্য ভিন্ন এবং বৈষম্যমূলক ট্যাক্সেশনের শিকার হবে না যদি না কোনো রিজনেবল গ্রাউন্ড থাকে। দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন ভার্সেস বিড়লা কটন স্পিনিং অ্যান্ড ডব্লিউভিজি মিলস কেসে কর্পোরেশনের ইলেকট্রিসিটি ট্যাক্স লিমিট ইম্পোজ করার পাওয়ার ডেলিগেট করছে এবং ম্যাক্সিমাম লিমিট এখানে প্রেসক্রাইব করা ছাড়াই এইটা করছে। এটা বৈধ ঘোষণা করা হয়েছে এই গ্রাউন্ডে যে কর্পোরেশন একটা রিপ্রেজেন্টেটিভ এবং রেসপন্সিভ বডি। বর্তমানে ট্যাক্সেশনের উপরে পার্লামেন্টের কন্ট্রোল অনেকাংশেই কমে যাইতেছে। ইংল্যান্ডে রাজার যে ওই একটা ক্ষমতা, যেটা সে তার সাবজেক্টের উপরে বা জনগণের উপরে ট্যাক্স আরোপ করতে পারবে, এইটা আসলেই থাকা উচিত কিনা এই ব্যাপারে অনেক ক্যাচাল হয়েছে, অনেক কথাবার্তা হয়েছে এবং মোটামুটি পুরো পৃথিবীব্যাপী নো ট্যাক্সেশন উইদাউট রিপ্রেজেন্টেশন এই মতবাদই চলতেছে। বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি, ওদের কাছেও এই নিয়ে অনেক পাওয়ার টর দেওয়া হয়েছে বর্তমান সময়ে এসে। এরপরে প্রপার্টি অ্যাকুইজিশন, সরকার চাইলে নানাবিধ পারপোসে প্রাইভেট প্রপার্টি অ্যাকুইর করতে পারে বা দখল করে নিতে পারে, কিন্তু এটা হতে হবে অবশ্যই একটা পার্লামেন্টারি এনাক্টমেন্টের আন্ডারে। সরকারকে এখানে যেসব মানুষ এফেক্টেড হইবে সেই সব মানুষজনদেরকে একটা রিজনেবল কম্পেনসেশন দিতে হবে। পার্লামেন্ট এই কম্পেনসেশন ডিটারমাইন করার জন্য প্রিন্সিপাল বা ম্যানার সেট করে দিবে, আর এক্সিকিউটিভ অথরিটি এই ম্যাটারগুলো দেখবে। মাঝে মধ্যে কোর্টও এইটা বা ক্ষতিপূরণ নিরূপণ করে দিতে পারে। মনিটারি আর ফিনান্সিয়াল ম্যাটার, গভর্নমেন্ট অফিসিয়ালদের বেতন ভাতা অবশ্যই পার্লামেন্টই ডিটারমাইন করে দেবে, কিন্তু বর্তমানে পে কমিশন আছে যারা আর কি এই জন্য কাজ করে থাকে। ইন্ডিয়ান পার্লামেন্টারি কমিটি সাজেস্ট করছে যে শুধুমাত্র স্পেশাল গ্রাউন্ডে এই পার্লামেন্ট এর অনুমতি সাপেক্ষে এটা এক্সিকিউটিভের কাছে ডেলিগেট করা যেতে পারে। কন্ডিশনাল লেজিসলেশন, কন্ডিশনাল লেজিসলেশনের ক্ষেত্রে যে পাওয়ার ডেলিগেট করা হয় তা কিছু শর্ত পূরণ সাপেক্ষে ওই অথরিটি এক্সারসাইজ করতে পারে। এখানে অথরিটি ফ্যাক্টের উপর ভিত্তি করে এরিয়া, ডিউরেশন এসব ডিটারমাইন করতে পারে। সো এখানে অথরিটিকে গান এবং গান পাওয়ার দুটোই পার্লামেন্ট দিয়ে দেয়। এক্সটেনশন, ইনক্লুশন, এক্সেমশন, সাসপেনশন, কমেন্সমেন্ট এগুলো কন্ডিশনাল লেজিসলেশন হিসেবে স্বীকৃত। অর্ডিন্যান্স মেকিং পাওয়ার, এমার্জেন্সি সিচুয়েশন ডিল করার জন্য এক্সিকিউটিভকে সীমিত সময়ের জন্য অর্ডিন্যান্স ঘোষণা করার পাওয়ার দেওয়া হয়েছে বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 93 আন্ডারে। দুইটা কন্ডিশন ফুলফিল করা লাগবে অর্ডিন্যান্স ঘোষণা করার জন্য। প্রথমত, পার্লামেন্ট সেশনে থাকবে না বা ডিসলভড অবস্থায় থাকবে। দ্বিতীয়ত, প্রেসিডেন্ট এই মর্মে সন্তুষ্ট হবেন যে অর্ডিন্যান্স মেকিংয়ের মতো জরুরি অবস্থা সৃষ্টি হয়েছে। প্রথম শর্ত তো দিনের আলোর মতো পরিষ্কার, সবাই দেখতে পায় যে পার্লামেন্ট কী অবস্থায় আছে, এটা ডিসলভ অবস্থায় আছে নাকি এখনও চলতেছে। ঝামেলা হইতেছে যে দ্বিতীয় কন্ডিশন, এটা নিয়ে প্রেসিডেন্টের জরুরি অবস্থা তৈরি হয়েছে বলে যদি মনে হয়, এই ব্যাপারটা মনে হয়েছে
কি না বা আসলেই জরুরি অবস্থা তৈরি হয়েছে কি না, এই ব্যাপারটা নিয়ে অনেক সময় কনফিউশন দেখা যায়। ভাগৎ সিং ভার্সেস এম্পেরর কেসে গভর্নর জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919-এর সেকশন 72-এর আন্ডারে অর্ডিন্যান্স ঘোষণা করছিল। সেক্ষেত্রে জরুরি অবস্থার অস্তিত্ব নিয়ে পিটিশনার চ্যালেঞ্জ করছিল। তো এখানে প্রিভি কাউন্সিল অবজার্ভ করছিল যে স্টেট অফ এমার্জেন্সি কোনো প্রিসাইজ কোনো ডেফিনেশন নাই এটা সম্পূর্ণভাবে গভর্নরের বুদ্ধি বিবেচনা এগুলোর উপর নির্ভর করে। আর এটা শুধুমাত্র তারই এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। পরবর্তী সময়ে আমাদের বাংলাদেশের একটা কেস আহসানুল বাংলাদেশ কেসে বলছে যে জরুরি অবস্থার অস্তিত্ব নিয়ে কোর্টে কোনো প্রশ্ন উত্থাপন করা যাবে না। বাট এই জাজমেন্টটা কেমন ভুল লাগে যে আমাদের সংবিধানের যে স্পিরিট এইটার সাথে প্রেসিডেন্টের যে অর্ডিন্যান্স ঘোষণা মতো সার্কামস্টেন্স নিয়ে স্যাটিসফ্যাকশন নন জাস্টিফাইয়েবল এই ব্যাপারটা যায় না। প্রত্যেকটা ফাংশনারই একটা লিমিটেশন বা লিমিটেড পাওয়ার এক্সারসাইজ করার যে ব্যাপার এটা আমাদের সংবিধানে আছে। সংবিধানের আন্ডারে কেউই এখানে অ্যাবসোলুট ডিসক্রিশনারি পাওয়ার এক্সারসাইজ করতে পারা উচিত না। অর্ডিন্যান্স মেকিং হলো এক প্রকার লেজিসলেটিভ পাওয়ারের প্রয়োগ, কিন্তু এটা অ্যাক্ট অফ পার্লামেন্ট না। এটা তখনই অ্যাক্ট অফ পার্লামেন্ট হিসেবে কার্যকর হবে যখন এটা বৈধভাবে তৈরি করা হবে এবং এটা কোর্টের পাওয়ার থাকা উচিত যে সে দেখবে কনস্টিটিউশন এর সেট করে দেওয়া যে কন্ডিশনগুলো এগুলো ফুলফিল করছে কিনা। অর্ডিন্যান্স মেকিংয়ের ক্ষেত্রে অনেক কেস আছে যেখানে দেখা যায় যে এক্সিকিউটিভ এর পাওয়ারটা অ্যাবিউজ করছে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কেস আছে এটা নিয়ে। এরপরে ইমার্জেন্সি পাওয়ার, প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের সিগনেচার নিয়ে দেশে জরুরি অবস্থা জারি করতে পারবে যদি সে এই মর্মে সন্তুষ্ট হয় যে দেশে সেই লেভেলের একটা অর্থনৈতিক বিপর্যয় চলতেছে বা দেশ যুদ্ধের সম্মুখীন হইতে যাইতেছে বা কোনো একটা পার্ট ওয়ারের মাধ্যমে থ্রেটেন্ড হইতেছে, অন্য কোনো দেশে আক্রমণ করতে পারে, বহিঃশত্রু আক্রমণ থেকে রক্ষা করার জন্য দেশে জরুরি অবস্থা জারি করতে পারে। অথবা আরেকটা যে ব্যাপার যে ইন্টারনাল ডিস্টারবেন্স যদি অ্যারাইজ করে এই ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করতে পারবে। আর্টিকেল 141-এ বাংলাদেশে এমার্জেন্সি প্রভিশন এইটা নিয়ে ডিল করে এবং প্রেসিডেন্ট এই এমার্জেন্সি প্রোক্লেমেশন রিভোক করতে পারে পরবর্তী আরেকটা সাবসিকুয়েন্ট প্রোক্লেমেশনের মাধ্যমে। এটা পার্লামেন্টের সামনে উত্থাপন করতে হবে পরবর্তী সময় যাইয়া এবং 120 দিনের মধ্যে এইটার মেয়াদ শেষ হয়ে যাবে যদি এর মধ্যে পার্লামেন্ট এটাকে রেজলিউশন পাস করার মাধ্যমে স্বীকৃতি না দেয় বা পাস না করে। আর ওই সময় যদি পার্লামেন্ট সেশনে না থাকে বা ডিসলভ অবস্থা থাকে তাইলে পার্লামেন্টের প্রথম অধিবেশন বসার পরে থেকে 30 দিন মানে রিকনস্ট্রাকশনের পরে পার্লামেন্টের 30 দিনের মধ্যে যদি ওইটা রেজলিউশন পাস না হয় তাহলে এটার মেয়াদ শেষ হয়ে যাবে। আর প্রোক্লেমেশন জারি করার মাধ্যমে একই সাথে আর্টিকেল 36, 37, 38, 39, 40 এবং 42-এর আন্ডারে যে মৌলিক অধিকার আছে এইগুলো রদ হয়ে যাবে এবং এই আর্টিকেলগুলো অকার্যকর হয়ে যাবে এবং এমার্জেন্সি যতদিন চলবে এই সাসপেনশন ততদিনই থাকবে।